অচেনা অজানা বিবেকানন্দ এক শঙ্কর। বিশ্বনাথ দত্তের শারীরিক অসুস্থতা এবং আকস্মিক মৃত্যুর সঙ্গে সঙ্গে ভুবনেশ্বরী ও তার জ্যেষ্ঠ পুত্রের অন্তহীন অগ্নিপরীক্ষার শুরু। তবে তার কিছু আগেই শরিকি সমস্যার সূত্রপাত হয়েছে। এই বিরোধ কী ধরনের তার বিস্তারিত বিবরণ আমাদের হাতে নেই, কিন্তু আমরা জানি যৌথ পরিবারের বিষাক্ত পরিবেশে তিতিবিরক্ত ভুবনেশ্বরী ও পুত্রকন্যাদের নিয়ে বিশ্বনাথ তার মৃত্যুর আগের বছরে ছাতুবাবু বাজারের কাছে 7 ভৈরব বিশ্বাস লেনে একটি বাড়ি ভাড়া করে উঠে যান। কিন্তু পরে তিনি সপরিবারে আবার গৌরমোহন মুখার্জি স্ট্রিটে ফিরে আসেন। বিশ্বনাথ পরিবারের এই ফিরে আসায় উকিল খুড়ো তারকনাথ তেমন খুশি হননি বলে শোনা যায়। বাবা মায়ের একমাত্র সন্তান হিসেবে ভুবনেশ্বরী কিছু পৈতৃক সম্পত্তির অধিকারিণী হয়েছিলেন। পিতার বসতবাটি এবং 4 কাঠা সম্পত্তি তার ছেলেরা ভোগ দখলের অধিকারী। বিশ্বনাথ নিজেও তার মাতামহের কাছ থেকে একটা বাগানবাড়ি উপহার পেয়েছিলেন। এবার শুনুন বিবেকানন্দের ছোট ভাইয়ের মুখে অকস্মাৎ আবির্ভূত হলেন বিশ্বনাথের মেজ মামা। তিনি এসে ভাগ্নের কানে কী পরামর্শ দিলেন। বিশ্বনাথ সে সম্পত্তি মামার নামে লিখে দিলেন। আমার মায়ের কাছে এ কাহিনী শুনেছি। তিনি এই কার্যে সমর্থন করতেন। তিনি বলতেন, ওই সম্পত্তি লিখে না দিলে মাতামহের কাছ থেকে পাওয়া সম্পত্তি কাকাই আত্মসাৎ করে নিতেন। সেই সময় পরিবারের সমস্ত অংশীদাররা মধুরাই লেনের বাড়ি বিক্রয়ের চেষ্টা করছিলেন। বিশ্বনাথ তার নিজের অংশ কাকার নামে লিখে দেন। বিশ্বনাথের মৃত্যুর তারিখ কলকাতা কর্পোরেশনের খাতায় লেখা 23শে ফেব্রুয়ারি 1884, কিন্তু হাইকোর্টে ভুবনেশ্বরী আবেদনপত্র অনুযায়ী 24শে ফেব্রুয়ারি 1884। তবে তার মৃত্যুকালীন বাসস্থান যে 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিট তার প্রমাণ কর্পোরেশনের খাতায় রয়েছে। রাত্রে তার বুকে ব্যথা ও হার্ট অ্যাটাক হয়, যদিও ডেথ রেজিস্টারে কেবল ডায়াবেটিসের উল্লেখ আছে। শ্মশানে সংবাদদাতা হিসেবে ইংরেজিতে পুরা স্বাক্ষর করেছেন পুত্র নরেন্দ্রনাথ দত্ত। আকস্মিক মৃত্যুকালে নরেন্দ্রনাথ এক বন্ধুর বাড়িতে রাত্রি যাপন করতে গিয়েছিলেন। গভীর রাতে তিনি খবর পান এবং বোধ হয় সোজা শ্মশানে চলে আসেন। ভূপেন্দ্রনাথ জানিয়েছেন, পরদিন সকালবেলায় তার বড় ছেলের জন্য কনে দেখতে যাবার কথা ছিল। নরেন্দ্রনাথের বিবাহ প্রস্তাব সম্পর্কে বেশ কিছু বিবরণ ভূপেন্দ্রনাথের লেখায় পাওয়া যায়। পিতার মৃত্যুর পরেও পিতৃবন্ধু কলকাতার হাইকোর্টের এক অ্যাটর্নি প্রস্তাব দিয়েছিলেন, যদি তার নাতনির সঙ্গে বিয়ে হয় তাহলে তিনি পারিবারিক মামলার সব ব্যয়ভার বহন করবেন। পিতাপুত্রের মৃত্যুর আকস্মিকতার মধ্যেও যথেষ্ট মিল আছে। সংকট আসে রাত 9টা নাগাদ। সন্ন্যাসী পুত্রের মৃত্যু সংবাদ বেলুড় থেকে এক সকালে কলকাতায় এলো। মা জানতে চাইলেন, হঠাৎ কী হলো? ভূপেন্দ্রনাথ বললেন, বাবার যা হয়েছিল। মা ও দিদিমা শোকে বিহ্বল হয়ে পড়লেন। ভুবনেশ্বরীর জন্ম 1841 সালে। স্বামীর যখন 16 বছর বয়স তখন বিয়ে। পরের পর 10টি সন্তানকে গর্ভে ধারণ। একের পর এক সন্তান শোক পেয়েছেন। 43 বছর বয়সে কর্পদক শূন্য অবস্থায় নাবালক ছেলেমেয়েদের নিয়ে বৈধব্য। প্রায় একই সময়ে প্রাণান্তকরণ কর মামলায় ভিটেমাটি ছাড়া হওয়ার অবস্থা। যে ছেলে রোজগেরে হয়ে সংসারের হাল ধরতে পারত তার সন্ন্যাস গ্রহণ, কন্যার আত্মহনন এবং 61 বছর বয়সে সন্ন্যাসী পুত্রের মৃতদেহের সামনে বসে থাকা। সংসারে একজন মায়ের জন্য আর কত যন্ত্রণাই বা থাকতে পারে। সময়সীমার অনেক আগেই মৃত্যু উপস্থিত হয়। বিবেকবান সন্ন্যাসী সমস্ত যন্ত্রণার অবসান ঘটিয়েছিলেন কেমনভাবে তা কারো অজানা নয়। কিন্তু জীবনযাত্রার মধ্যপথে কণ্টকাকীর্ণ পথ ধরে নগ্নপথে বিচরণ করতে গিয়ে তিনি কেমনভাবে ক্ষতবিক্ষত হয়েছিলেন এবং রক্তমাখা চরণাতলে পথের কাঁটাকে তিনি কেমন নির্ভীকভাবে দলনের চেষ্টা করেছিলেন তার সম্বন্ধে কিছুটা ধারণা থাকলে এদেশের সংখ্যাহীন হতদরিদ্র এবং ভাগ্যহত মানুষ জীবন সংগ্রামে জয়ী হওয়ার ভরসা খুঁজে পাবেন। আমাদের মনে রাখা প্রয়োজন, জীবন কি তার সংজ্ঞা দিতে গিয়ে
তার অনুগত শিষ্য এবং দুঃখ দিনের পরম বন্ধু ক্ষেত্রীর রাজা অজিত সিংকে স্বামীজি বলেছেন, সতত প্রতিকূল অবস্থামালার বিরুদ্ধে আত্মপ্রকাশ এবং আত্মবিকাশের চেষ্টার নামই জীবন।